দেখছেন সিলেট পোস্ট টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই, যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে জানে না, বা তারা এই প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি। আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হলো, মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি এনটিএমসির প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন। অতিরিক্ত পরিচালক অপারেশন, তিনি মেজর থাকতেই র্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে, বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট, সেই গুম খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান। অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো, এনে র্যাব ওয়ানের গোপন আস্তানায় তাদেরকে আটক রাখা হতো। এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো, নয়তো তাদেরকে দাফন করা হতো, নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে গলিয়ে দেওয়া হতো। আমি 2014 অক্টোবর থেকে 2017 ডিসেম্বর পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলাম। তখন র্যাবের ডিজি ছিলেন বেনজির, যিনি আজকে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে, পুলিশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছেন বিদেশে। তো আমি দেখেছি অনেক মানুষকে কিভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো। আমি রিসেপশনে ডিউটি করতাম। গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসতো, কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো। সিসি ক্যামেরার আওতায় ছিলাম, তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না। তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য, কিন্তু তাদের স্বজনরা আসলে সে যখন এখানে কান্না করতো, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি অনেকের স্বজনকে তাদের স্বজনের, গুম হয়ে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম। বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো, খুন করা হতো, তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না, কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো, যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো, তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন। তাকে র্যাব ওয়ানের গোপন কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এরপর তাকে এক সময় ভারতে পাচার করে দিয়ে আসা হয়। তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয়নি। তার ফ্যামিলি এসেছিল, তার স্ত্রী হাসিনা আহমেদ, তার ভাই গিয়াসউদ্দিন আহমেদ, ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন। আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ, উৎকণ্ঠা, আমার সামনে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি। আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি, উনি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সিদ্ধান্তগুলো জেনে নিতেন তিনি হচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান, যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুধু অব্যাহতি যদি দেওয়া হয়, তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে এই আন্দোলনের, এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। আমি আজকে আর কাউকে ভয় পাই না। আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না, এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না। সেই কারণে আমি বুকে সাহস নিয়ে
আজকে কথাগুলো বলছি। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে, তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি। কিছু মানুষ তো আয়না ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে। আমি যদিও তারা এই কাজগুলো অতি গোপনে করত এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানতো না, কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম, কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো। এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর, মানুষের কাছে সত্য প্রকাশের। বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি, কারা এত মানুষকে গুম খুন করেছে, এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা মাদকের ক্রসফায়ারের নামে যে হত্যা ট্র্যাডিশন চালু করেছিল, এই ট্র্যাডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা। কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত, তারা এটাতে অভ্যস্ত ছিল না। অনেকেই অনেক সাহসী, কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না, তাই তারা এসব কাজ করতো না। কিন্তু খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে। তারাই এই গ্রেফতারকৃত এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত। এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে। এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয়, কারণ সবাই লাশ দেখতে পারে না। একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা, এই জিনিসগুলো আমাদের অনেকেই আমরা সহ্য করতে পারি না। তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে, তাদেরকে র্যাব সদর দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন। এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে শুট করত, গুলি করত, হত্যা করত এবং গুম করত। তারা এখনো আছে। তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাবো, তাদেরকে বের করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। না হলে এত শহীদের বিনিময়ে যে ফ্যাসিবাদ থেকে, যে স্বৈর শাসন, যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, সে মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না, প্রকৃত স্বাদ আমরা পাবো না। এই খুনিদেরকে বের করতে হবে, এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না। আপনারা জানেন একসময় পুলিশ যে গুলি করতো না, এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে, যে গুলি না করতে গুলি খেলনার বন্দুকে পরিণত হয়েছে। তো কিন্তু সেই নিরীহ পুলিশকে রক্তপিপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে। তবে সবাই নয়, কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন, এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি ছুড়ছে। তো আপনারা ঢালাওভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না। নতুন সরকার অবশ্যই এর বিচার করবে। আমি আশাবাদী নতুন সরকারের কাছে তারা যদি আমার কাছে কোনো তথ্য চায়, আমি তথ্য দেবো ইনশাল্লাহ। এবং এই খুনিদেরকে, এই রাক্ষসদেরকে বের করতে হবে। প্রতিটি গুমের, প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি।
এবং আমি চাই এরা ধরা পড়ুক, এদের বিচার হোক, না হলে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে, আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে এবং যুগে যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে। পুলিশ বাহিনী মানুষকে সেবা করবে, এটাই হওয়া উচিত পুলিশের ধর্ম। পুলিশের ধর্ম হবে মানুষ পুলিশের জন্য, পুলিশ মানুষের জন্য। উন্নত রাষ্ট্রের পুলিশ মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ 5 মিনিটের মধ্যে ছুটে যায়, তাকে সাহায্য করে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাঁসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে, একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে। বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায়, আমরা এমনটাই করতে চাই, কিন্তু সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি। আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর, আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের উপর, বিভিন্ন অন্যায় আদেশের উপর। কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে থেকেছে, যারা মানেনি তাদেরকে খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে, কারো চাকরি হয়ে হারিয়েছে, কাউকে সাসপেন্ড করে রাখা হয়েছে। আমি নিজেও একজন এমন বৈষম্যের শিকার, অন্যায় মিথ্যা মামলার শিকার হয়ে আমি নিজেও বর্তমানে সাসপেনশন অবস্থায় আছি এবং এই সাসপেনশন অবস্থায় থেকে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কারণ এই সাসপেনশন থাকার কারণে আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে সংযুক্ত হতে পেরেছি। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, তুমি আমাকে মুজাহিদ হিসেবে কবুল করো, আমাকে জিহাদ করার তৌফিক দান করো এবং আমাকে শহীদের মৃত্যু দান করো। এবং আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি ছাত্র জনতার সাথে এই জিহাদে অংশগ্রহণ করেছি, ছাত্র জনতা সফল হয়েছে। আমি গর্বিত আমি এই আন্দোলনে একজন পুলিশ অফিসার হয়েও আমি অংশগ্রহণ করতে পেরেছি। তো যাই হোক, আমি চাইব যে বাংলাদেশ পুলিশের, র্যাবের যে সকল কর্মকর্তা অগণিত মানুষের গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের মতো অনেক অফিসার আছি যারা এসব কুকর্মের সাক্ষী, আমরা সাক্ষ্য দেব। আমরা এখন আর ভয় পাই না। আমরা আসলে যে ভয় পেয়েছি তা নয়, আমাদের বাহিনীতে টিকে থাকাটা জরুরি ছিল। জনগণের স্বার্থেই আমাদের বাহিনীতে থাকা জরুরি ছিল, কারণ আমরা যদি বাহিনী থেকে আউট হয়ে যেতাম তাহলে এসব তথ্য আমরা জানতে পারতাম না এবং জনতার কাছে পৌঁছাতে পারতাম না। জনতার কথা বলতে হলে রয়েছে এবং সেখানে অসংখ্য লোকজন আটক রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। এই আলোচনায় ডিবি অফিসের সামনে জড়ো হন সাধারণ মানুষ। তাদের দাবি, গুম থাকা মানুষের অনেকেই হয়তো এখনো আটক রয়েছে। আজকে একদিন 2 দিন যাবত রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ নেই। আমরা জানি পুলিশ সেখান থেকে চলে গেছে। আমাদের ভাইরা কি খাবার পাচ্ছে নাকি মারা যাচ্ছে ওখানে? কেন তাদেরকে এখানে আনা হলো? আমরা এটার একটা সুষ্ঠু অবস্থান চাই, আমরা দেখতে চাই যে ওখানে কারা আছে। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি, আমাদের দাবিটা প্রকাশ করার জন্য, শান্তিপূর্ণ অবস্থান। 2023 সালের অক্টোবরে আমাকে গুম করা হয়। আমাকে মাগরিবের সালাতের পরে আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমার চোখ মুখ বাঁধা ছিল, আমার হাতে হাত করা ছিল। আমি জানতাম না কারা আমাকে তুলে নিছে। তো পরবর্তীতে আমাকে প্রায় 23 দিন কোনো একটা জায়গায় একটা টয়লেটের ভেতরে আমাকে আটকে রাখা হয়। এরপর সেনাবাহিনীর সদস্যদের নিয়ে পুরো ভবন তল্লাশি করেন সাধারণ ছাত্র ও হেফাজতে ইসলামের নেতারা। ভবনের প্রত্যেকটি ফ্লোর এবং রুমে তল্লাশি করা হয়। বন্দীদের যেখানে আটক রাখা হতো প্রত্যেকটি সেল ঘুরে ঘুরে দেখেন তারা, তবে কোনো আটক বা গুম হওয়া ব্যক্তি পাওয়া যায়নি। একটি পাজামা রয়েছে এখানে ঝোলানো, এই যে পাজামা, একটি গামছা রয়েছে এবং এই সেলে কিছু আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন। এখানে আরেকটি সেলের দিকে যাব, এখানেও ঠিক একটু এই সেল, 2টি সেল একটু বড় অন্য সেলগুলোর চাইতে। এগুলো ফাঁকা, একদম পরিষ্কার করা, মেঝেগুলো টাইলস করা এবং এই সেলের এক পাশে হলো বাথরুম রয়েছে। বাথরুমের এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখনও এখানে ব্রাশ, রেজার, একটি সাবান রয়েছে, একটি সরিষার তেলের বোতল রয়েছে। এছাড়া এইখানে একটি ক্রিম রয়েছে, এটি হলো অ্যানোস্টেট ক্রিম। এদিকে ডিবি অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন সাধারণ ছাত্ররা।
অফিসটির গেটে এবং দেয়ালে আন্দোলনের সময় বিভিন্ন লেখা মুছে নতুন গ্রাফিতির কাজ করা হচ্ছে। যে আমরা এই জায়গাটা সুন্দর করতেছি বা পরিষ্কার করতেছি, শুধু তা না, পরিষ্কার করার পর আমরা কেমন পুলিশ চাই বাংলাদেশে, নতুন বাংলাদেশের পুলিশ কেমন হবে। তারা যে এত বছর ধরে গুম করা, খুন করা, তারপরে ইললিগাল অ্যারেস্ট করা, এই যে ব্যাপার স্যাপারগুলো আমরা যে আমাদের বাংলাদেশে, নতুন বাংলাদেশে চাই না। আমরা চাই যে যারা করছেন, তো আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ এবং জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি এবং এই ফ্যাসিবাদ এবং জুলুমের যে ভয়াবহ বর্ণনা, এর অনেক কিছুই আপনারা জানেন, আবার অনেক কিছু সম্বন্ধেই আপনারা অবগত নন। তো আমরা নিজেরাও সেই ফ্যাসিবাদ এবং জুলুমের যে ভয়াবহ নির্যাতন, সেই নির্যাতনের শিকার হয়েছি। তো আমরা এখন আমি এখন আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা, ফ্যাসিবাদের যে গুম, আমি ব্যক্তিগতভাবে যে গুম হয়েছিলাম সেটি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করব ইনশাল্লাহ। তো আমি সংক্ষেপে আগে প্রথমে আমার নিজের পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর এনামুল হক মনি। আমি এখন আছি দক্ষিণ কোরিয়াতে। আমি এখানে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে আছি। আমি কোরিয়াতে এসেছি 2013 সালে। আমি 2013 সালে এসে কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি করেছি। তো সেখান থেকেই আমাদের আজকের গল্পের শুরু। তো আমার সবসময় স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে আমি দেশে ফিরবো, দেশের জন্য কাজ করব। তো সেই স্বপ্ন নিয়েই আমার যখন পিএইচডির থিসিসের শেষ পর্যায়ে 2018 সালে, তখন আমি চেষ্টা করতেছিলাম যে দেশে ফেরার বা দেশে কোনো পজিশনের জন্য, বিশেষ করে ইউনিভার্সিটিতে আমার সবসময় ইচ্ছে ছিল। তো তখন আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করা শুরু করি এবং তখন আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারভিউর ডাক আসে। তখন আমি আমার পরিবারের সাথে কথা বলে আমি দেশে যাই আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ইন্টারভিউর ব্যাপারটা সংক্ষেপে বলে নেই যে ইন্টারভিউ যখন আমি যাই, তো সেখানে যতগুলো ক্যান্ডিডেট ছিল আমি একমাত্র ছিলাম যার পিএইচডি করা, বাকি কারোরই পিএইচডি করা। আপনারা জানেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগের অবস্থা আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে বা মাস্টার শেষ করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করে। মেধার মূল্যায়ন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে হয় না। তো আমি যখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইবা দিলাম, ভাইবার পরে বিসি স্যার আমাকে সরাসরি বলতেছে যে এনামুল, আসলে তোমার পিএইচডি আছে, আমরা বুঝতে পারতেছি তুমি কোয়ালিফাইড, কিন্তু আসলে আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের কিছু সমস্যা আছে। তো ঠিক আছে, তুমি আরো চেষ্টা করো, ধন্যবাদ। মানে আমাকে পাশ কাটাই দিল এবং তাদের অপারগতা প্রকাশ করলো। বুঝতেছি তাদের আগে থেকে ক্যান্ডিডেট সিলেক্ট করা, আমি একমাত্র পিএইচডি ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও আমাকে নিয়োগ দেওয়া হয় না। তো ভাইবা শেষ করে আমি মোটামুটি 1 মাসের ছুটি নিয়ে গিয়েছিলাম এখান থেকে, কোরিয়া থেকে। তো 1 মাস পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটাইছি। আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার ছেলে তখন 2.5 বছর বয়স, সাপওয়ান, আমার বাবা মার সাথে পুরা 1 মাস সবার সাথে খুব সুন্দর সময় কাটায়। তারপরে যখন আমি ফেরার সময় হলো 1 মাস ছুটি শেষে, তো আপনারা জানেন যে 2018 সালের ডিসেম্বরে আমরা যে মিডনাইট ইলেকশন বলি, সেই মিডনাইট ইলেকশন হয় এবং আমি যাই হলো 2018 অক্টোবরে। তো স্বাভাবিকভাবেই সেই সময় দেশে মানে ফ্যাসিবাদী সরকার চরম ধরপাকড় করতেছে, মিছিল মিটিং থেকে গ্রেপ্তার করতেছে, মানুষকে গুম করতেছে। এবং আমরা সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। বিদেশে থাকা অবস্থায় ফেসবুকে, বিভিন্ন মিডিয়াতে অনেক লেখালেখি করেছি। আমরা সবসময় হাসিনার এই জুলুম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবসময় লেখালেখি করেছি, আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি। তো এই কারণে হয়তো অনেকেরই আমি চক্ষুশূল ছিলাম এবং হাসিনার যে গুম বাহিনী তাদের নজরে ছিলাম, সেটা তো আমি অবশ্য বুঝতে পারি নাই। তো ভাইবা শেষ করে আমি যখন কোরিয়ায় ফেরার জন্য ব্যাক করি, সেটা ছিল 21 অক্টোবর 2018 সালে। আমি আমার শ্বশুর বাড়ি জামালপুরের ইসলামপুর, সেখান থেকে ট্রেনে করে ঢাকায় আসি। আমার ফ্লাইট ছিল রাত 1টায়।
তো আমি ঢাকায় রাত 8টায় পৌঁছাই যাই। তা আমার সাথে যেহেতু শর্ট ট্যুরে গেছি দেশে, আমার সাথে লাগেজ তেমন বেশি ছিল না, খুব ছোট লাগেজ। তো ভাবলাম যে রাত 8টায় পৌঁছাই গেছি, আমি একটু বিশ্রাম নিয়ে রাত 10টা-11টার দিকে এয়ারপোর্টে গেলেই হবে। তো এয়ারপোর্টের পাশেই আমার একটা ছোট ভাইয়ের বাসা, তো তার ওখানে যাই, তার ওখানে গিয়ে রাতের খাবার খাই। রাতের খাবার খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তারপরে যখন 10টা-10:30 বাজে তখন আমি সেখান থেকে রওনা দিই। তার বাসাটা একদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়, তো মাত্র 15 টাকা 20 টাকা রিক্সা ভাড়া দূরত্ব। তো আমি একা গেছি, বাড়ি থেকেও ফ্যামিলির কাউকে নিয়ে যাইনি, যে একা তাদেরকে আবার ফেরত আসতে হবে। তো আমার সেই ছোট ভাই বললো যে ভাই আমি আগাই দিয়ে আসবো নাকি আপনাকে? আমি বললাম থাক, এত রাতে দরকার নাই, তুমি থাকো, আমি একাই যেতে পারবো, কাছে তো আর ভারী লাগেজ টাগেজ নেই। তো আমি লাগেজ নিয়ে, যেহেতু একদম এয়ারপোর্ট সংলগ্ন, আমি রিক্সা নিয়ে এয়ারপোর্টের দিক যাই। তো আপনারা জানেন যে যারা বিদেশে থাকে, যখন দেশে যাতায়াত করে অনেকেই অনেক কিছু দেয়, প্রয়োজনীয় ডকুমেন্ট, অনেক সময় জরুরি মেডিসিন, অনেকের অনেক কিছু দিতে হয়। তো আমাকেও স্বাভাবিকভাবে 2-1 বলছে যে ভাই যাওয়ার সময় আমার এরকম একজন একটা ডকুমেন্ট দিবে, একজন বই দিবে, কিছু ওষুধ নিয়ে আসতে বলছে। তো তারা এয়ারপোর্টে ওয়েট করতেছে আমার জন্য, যে আমি গেলে ওখান থেকে দিয়ে দিবে। তো আমি সেই ছোট ভাইয়ের বাসা থেকে বের হয়ে শুধু আমার ওয়াইফকে ফোন দিছি যে আমি খাওয়া দাওয়া করছি, তো রাত অনেক হয়ে গেছে, সে গ্রামে থাকে ইসলামপুরে, তো তোমরা রাত জাগো না, তোমরা ঘুমাই পড়ো, আমি পৌঁছাই তোমাকে ফোন দিব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বন্ধুর বাসা থেকে রিক্সা নিয়ে আসছি, যেহেতু বললাম যে আমার ছোট লাগেজ, বন্ধু আসতে চাইছে, ছোট ভাই বন্ধু, আমি তাকে বলছি যে এত রাতে আসার দরকার নেই, তোমার আবার কষ্ট করে ব্যাক আসতে হবে, আমি একাই আসছি। তা আসার পরে বিমানবন্দরের সামনের যে হাইওয়ে রাস্তা, রিক্সা যেহেতু আসছি, রিক্সা তো আর ভিতরে ঢুকবে না, এয়ারপোর্টের ভিতরে ঢুকবে না, বিমানবন্দরের সামনের যে রাস্তা, ওখানে আমি রিক্সা আমাকে থামাই দিছে। আমি রিক্সাটাকে ভাড়া দিয়ে রাস্তার এই পাশে নামাই দিছে। আমি এখন রাস্তা ক্রস করে লাগেজ নিয়ে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকবো। তো যখন জাস্ট ঢুকবো, রিক্সাটা থামায় ভাড়া দিয়ে আমি রাস্তা ক্রস করতে লাগছি, তো ওরা আগে থেকেই আমাকে মানে টার্গেট করেছিল, আগে থেকেই ওখানে এসে সবাই রেডি হয়েছিল। তো পরে আমি যখন পার হতে লাগছে, আমাকে এরকম করে হাত ধরছে একজন, হাত ধরে বলছে এনামুল হক মনি, আপনার রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট না? আমি তো স্বাভাবিকভাবে চিনতে পারিনি, আমি ভাবছি যে আমাকে যারা ডকুমেন্ট দিবে তাদের মনে হয় কেউ, তারা ওয়েট করতেছে আমার জন্য। তাই বলছি জি, আমি এনামুল হক মনি। তো জি বলার সাথে সাথেই একদম রাস্তার ওখানেই ওদের মাইক্রো সেট করা ছিল, মাইক্রোর একটা দরজা খোলা কার, তো কারের দরজা খোলা, আমাকে এরকম হাত ধরাই আছে, এনামুল হক মনি জিজ্ঞেস করছে, আমি যখন স্বীকার করছি, এরকম ধাক্কা দিয়ে আমাকে গাড়ির মধ্যে ফেলে দিছে। আর ভেতরে 2-3 ছিল, ভেতরে 2-3 আমাকে এরকম করে ধরে ভিতরে টান দিয়ে ঢুকাই নিছে। তো আমি চিল্লাচ্ছি, আপনারা কারা আমাকে নিয়ে যাচ্ছে, মানে আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যে এরকম আমাকে ধরে ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিছে, আর ভিতর থেকে কয়েকজন টান দিয়ে ঢুকাই নিছে। তো আমি কথা বলারও খুব বেশি সময় পাইনি, মানে ওখানকার মানুষজন একটু বুঝতেছে। তারপরে সাথে সাথে দরজাটা লাগাই দিল, কারণ দরজা লাগাই দিয়ে 1 মিনিটের মধ্যে আমার চোখ বেঁধে ফেললো, তারপরে পিছনে হাত বেঁধে ফেললো, আর আমার মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, আমার লাগেজ যা ছিল, মোবাইল মানি ব্যাগ পকেট থেকে নিয়ে নিল। যেহেতু আমি ফ্লাই করার জন্য যাচ্ছি, আমার মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, লাগেজ যা ছিল সবকিছু নিয়ে নিল। জাস্ট চোখ বেঁধে ফেললো, পিছনে হাত বেঁধে ফেললো, মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ নিয়ে নিল, দরজাটা লাগাই দিয়ে গাড়ি টান। তো স্বাভাবিকভাবেই তো আমি আতঙ্কিত, যে কেউ আতঙ্কিত হবে সেই মুহূর্তে। তো আমি মানে কি হয়েছে, মানে তখন আমি বুঝে উঠতেই সময় লাগতেছে যে কি হচ্ছে। পরে 4-5 মিনিট একটু ওরা নীরব, আমাকে একটু হওয়ার সুযোগ দিচ্ছে। আমি তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছি, মানে বুঝতেছি যে কি হলো, কিন্তু অনুমান করতে পারছি না। হঠাৎ করে তো কিছুক্ষণ পরে, এনামুল সাহেব কি ভয় লাগছে, একজন জিজ্ঞেস করতেছে। তা বললাম যে হ্যাঁ, আপনারা কারা, আপনারা আমাকে কি নিয়ে যাচ্ছেন? না ভয় নাই, আমরা তোমাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি, তুমি তো হয়তো বুঝতে পারছো যে আমরা কারা, তো তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করব, তোমার তো আবার রাতে ফ্লাইট আছে, তোমাকে আমরা এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে হবে। তো আমরা কিছু কথা জিজ্ঞেস করবো, তুমি দ্রুত উত্তর দাও, তাহলে আমরা তোমাকে দ্রুত এয়ারপোর্টে দিয়ে আসতে পারবো। মানে আমাকে পুশ করতেছে যাতে আমি দ্রুত বলি, তারা আমাকে প্রলোভন দেখাচ্ছে। তো বলো তুমি কোরিয়াতে কি করো,
কোরিয়াতে কি করো, সরকার বিরোধী লেখালেখি করো, দেশে কোথায় পড়াশোনা করছো, ছাত্র রাজনীতি করতা, তোমরা সামনে নির্বাচনকে সামনে রেখে কি কি অপপরিকল্পনা করতেছো, আমাদের সরকারকে তোমরা ইয়ে করার চেষ্টা করতেছো, সরকারকে ডিফিট করার চেষ্টা করতেছো, অনলাইনে তোমরা অনেকভাবে চেষ্টা করতেছো, লেখালেখি করতেছো, বলো কি কি করতা ছাত্র জীবনে, কোরিয়াতে কি কি করো, এগুলো বলো। আর আমার মোবাইল তো ওদের কাছে, আমার ফেসবুক, মেসেঞ্জার, তারপরে জিমেইল, যত চ্যাটই আছে সবগুলো ঘাটতেছে, কন্ট্যাক্ট লিস্ট, কল লিস্ট ঘাটতেছে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে। তা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে বলতেছি যে আমি এরকম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি ভেটেরিনারিতে অনার্স করছি, মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি, তারপরে আমি কোরিয়াতে আসছি, আমি পিএইচডি করছি, পিএইচডি শেষে আসছিলাম। আমি আমার মতো করে আমার ছাত্র জীবন, আমার সবকিছু বর্ণনা, না আরো কিছু আছে, আরো বলো, মানে পুশ করতেছে এরকম। তো বারে বারে আমি আমার মতো করে বলার চেষ্টা করতেছি, না তুমি এভাবে বললে তো ইনফরমেশন আমরা পাচ্ছি না। তারপরে আরো তারেক জিয়া বা বড় বড় জায়গায় কানেকশন, তারা আমাকে এরকম মনে করছে, বড় বড় জায়গায় কানেকশন আছে আমার, ওরকম বলো, আরো কিছু বলো, তুমি এরকম হলে কিন্তু ফ্লাইট মিস হবে, আমাদেরকে আবার দিয়ে আসতে হবে। তারপরেও আমি আমার মতো বলতেছি, মাঝে মাঝে ভয় লাগতেছে, আবার একটু ইয়ে হয়ে যাচ্ছে। তো পরে বললো যে এই ওরা একজন আবার আরেকজনকে ফোন দিচ্ছে, এই একটু এয়ারপোর্টে ফোন দাও তো, এনা একটা যাত্রীর একটু দেরি হবে, তো তাকে আমরা দিয়ে আসবো। আমাকে মানে চোখ বাঁধা অবস্থায় আমি শুনতেছি আর কি। তো বলছে না, বলে আমরা এয়ারপোর্টে ফোন দিছি, তোমাকে আমরা দিয়ে আসবো, একটু দেরি হবে, তুমি বলো তুমি আমাদেরকে বলতে থাকো। তো এইভাবে আমি বলতে না ঠিক আছে, তোমার মনে হয় আজকে যাওয়া হবে না, চলো আমাদের সাথে চলো, আমরা তোমাকে কালকে দিয়ে আসবো, কালকে তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসবো। পরে আমাকে চোখ বাঁধা অবস্থায় ওদের প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করে নিয়ে গেল ওদের অফিসে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে, বলতেছে ভাই সিঁড়ি আস্তে আস্তে উপরে, আমাকে বোঝাচ্ছে আর কি। তো আমি সিঁড়ি আস্তে আস্তে, চোখ বাঁধা সবকিছু, তো মনে হয় 3 তলাতে নিয়ে গেল আমাকে, চোখ বাঁধা অবস্থায় 3 তলাতে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে চেয়ারে বসালো, চেয়ারে বসানোর পরে আবার জিজ্ঞাসাবাদ, আমার একদম নিজের নাম, বাবার নাম, মাতার নাম, বাড়ির ঠিকানা, বিশ্ববিদ্যালয়, কোরিয়ার সব ঠিকানা, শ্বশুর বাড়ির ঠিকানা সবকিছু লিখে ওখানে আবার জিজ্ঞাসাবাদ, সামনে নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা, অনলাইনে লেখালেখি, এগুলো অনেক কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ। আর ওই মোবাইল, ফেসবুক এগুলো ঘাটাঘাটি করতেছে। আর যেটা করে ওখানে, তো এমনিতেই সবসময় মানসিক একটা ভয়ের মধ্যে, যে কেউ চোখ বাঁধা, আমি কোথায় জানি না, মানসিক একটা ভয়। আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রস করে শব্দ করে, যাতে আরো ভয় পায়, আরো বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই ইয়ে করবে। এনামুল আমাদের কাছে কিন্তু ওই কানে ইয়ে লাগায় রাখে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে, কানে ইয়ে লাগায় রাখে। এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা, যে বন্দুক লোডের শব্দ করে, লাঠির শব্দ করে, আবার এরকম ইয়ে করে। তা আমি আল্লাহর রহমত যে আমি আমার কথাগুলা মোটামুটি স্পষ্ট বের হচ্ছিল, তা আমি ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম। বেশি মানে যে একদম কথা জড়ো হয়ে আটকে গেছে এরকম না, ওইরকম হলে ওরা টর্চার আরো বেশি করে মারে। তা আমাকে সেরকম আর ইয়ে করতে হবে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, আমি বলতেছি আমার মোবাইল, ইমেইল, চ্যাট বক্স সবকিছু ঘাটতেছে, এবং তারা ভাবতেছে আমি খুব শীর্ষ পর্যায়ের নেতা, শীর্ষ পর্যায়ের কানেকশন আছে, এগুলা বের করার চেষ্টা করতেছে, কিন্তু সেরকম কোনো কিছু ওরা পাচ্ছে না। পরে সারা রাত ধরে জিজ্ঞাসা করার পরে আমাকে পরের দিন সকালে ওদের গুমের যে রুম, সেই গুমের রুমে নিয়ে রাখে। তো র্যাবের যে গুমে, আমি এখনো বলতেছি যে আমি এখনো তো র্যাব জানি না, আর একটু পরে বলবো, তারপর এই মুহূর্তে বলে রাখি র্যাব, কারণ আমার এখনো তো চোখ বাঁধা, আমি তো জানি না। তো গুমের রুমে যখন রাখলো, তো তখন ওখানে গিয়ে দেখি যে ওখানে আরো কয়েকজন বিভিন্ন জায়গা থেকে ওরা তুলে নিয়ে আসছে, গুম করে নিয়ে আসছে, তাদেরকেও রাখছে। তো আমাকে আর একজনের সাথে রাখলো, আমরা 2 জন এক রুমে। তো সাধারণত ওরা একজনকে এক রুমে রাখে, আমাকে আর একজনের সাথে রাখলো। তো আমরা 2 জন, সেই ছেলেটার বাড়ি কুমিল্লা, সে হয়তো কোনোদিন আসবে, এসে কথা বলবে আপনাদের সামনে। তো রাখার পরে আমাকে ওখানে সকালে নাস্তা দিল। তো নাস্তা তো স্বাভাবিকভাবেই খাওয়ার কোনো অবস্থা নাই, আমি আসি ওখানে মানে একদম হতভম্ব, কি হলো, আমি গতকালকে ফ্লাইট, আমি কোরিয়াতে যাব, আমার পিএইচডি এর শেষ থিসিস জমা দিতে হবে, এরকম সব চিন্তা করতেছে, একদম হতভম্ব। তো সেই ছেলেটার সাথে কথা বলতেছে, যে ছেলেটা আমার রুমে ছিল গুম।
আর পাশের 2টা রুমে আরো 2জন একজন, মোট 5 জন আমরা একসাথে গুনছিলাম। তো এই অবস্থায় আমি খুবই তো চিন্তিত, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা। আমি আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা তখন 2.5 বছর বয়স, সবাইকে নিয়ে চিন্তা করতেছি। তো আমার মানে আমি কোনোভাবে মানে চেষ্টা করতেছি যে আমার ফ্যামিলিকে যদি একটু জানাইতে পারতাম যে আমি অন্তত বেঁচে আছি, বা আমি তো স্বাভাবিক যে আমি যে গতকালকে কোরিয়াতে যাই নাই, আমার ফ্যামিলি কিভাবে চিন্তা করতেছে, কান্না করতেছে, সেটা তো আমি ওখান থেকে বুঝতে পারতেছি, কিন্তু আমি তো তাদের কাছে পৌঁছাইতে পারতেছি না, কোনোভাবে জানাইতে পারতেছি না। তো সামনে যারা গার্ড দেয়, তখন আমার যখন রুমে দিছে, রুমের মধ্যে রাখছে, তখন আমার চোখ খুলে দিছে। তো চোখ খুলে দেওয়ার পরে সামনে মানে রডের দরজা, আর সামনে আর একটা সলিড দরজা থাকে। তো রডের দরজা লাগাই দিলে সামনে যারা নিরাপত্তা কর্মী থাকে তাদের দেখা যায়, আর মানে সলিড দরজাটা লাগাই দিলে দেখা যায় না। তো ওরা রডের দরজাটা লাগাই রাখছে, সামনে যারা নিরাপত্তা রক্ষী যারা হাঁটছে তাদেরকে দেখা যাচ্ছে। তো আমি তাদেরকে বারে বলছি, তারা বলছে ভাই কোথা থেকে আসছেন এটা জিজ্ঞেস করে। আমি বললাম যে আমি এরকম কোরিয়াতে পিএইচডি করতাম, গতকালকে ফ্লাইট ছিল, আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আসছে এরকম। তারপরে আমার ওয়াইফের বর্ণনা, আমার ছোট ছেলের কথা শুনে ওরাও একটু মানে মন নরম হয়েছে, আরে আপনার একটা ছোট ছেলে আছে এরকম ইয়ে। তো ওরা একটু মানে ভদ্র এবং আমাদের প্রতি খুবই সহমর্মী। তারাই করে ভাই আল্লাহ করেন, কোনো কিছু জানাইতে পারতেছি না। তো সামনে যারা গার্ড দেয়, তখন আমার যখন রুমে দিছে, রুমের মধ্যে রাখছে, তখন আমার চোখ খুলে দিছে। তো চোখ খুলে দেওয়ার পরে সামনে মানে রডের দরজা, আর সামনে আর একটা সলিড দরজা থাকে। তো রডের দরজা লাগাই দিলে সামনে যারা নিরাপত্তা কর্মী থাকে তাদের দেখা যায়, আর মানে সলিড দরজাটা লাগাই দিলে দেখা যায় না। তো ওরা রডের দরজাটা লাগাই রাখছে, সামনে যারা নিরাপত্তা রক্ষী যারা হাঁটছে তাদেরকে দেখা যাচ্ছে। তো আমি তাদেরকে বারে বলছি, তারা বলছে ভাই কোথা থেকে আসছেন এটা জিজ্ঞেস করে। আমি বললাম যে আমি এরকম কোরিয়াতে পিএইচডি করতাম, গতকালকে ফ্লাইট ছিল, আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আসছে এরকম। তারপরে আমার ওয়াইফের বর্ণনা, আমার ছোট ছেলের কথা শুনে ওরাও একটু মানে মন নরম হয়েছে, আরে আপনার একটা ছোট ছেলে আছে এরকম ইয়ে। তো ওরা একটু মানে ভদ্র এবং আমাদের প্রতি খুবই সহমর্মী। তারাই করে ভাই আল্লাহ করেন, কোনো কিছু হবে না। মানে অফিসারগুলা মানে টপ লেভেলের, মানে হাসিনা বাইসে সবগুলা অফিসার একদম সর্বোচ্চ লেভেলের শুয়োরগুলোকে বসাইছে, কিন্তু যারা লোয়ার লেভেলের তারা অনেক মানে সিম্প্যাথেটিক এবং অনেক সহমর্মী। তারা আমাদের বিষয়গুলো বোঝে, তারা অনেক সান্ত্বনা দিচ্ছে, ভাই আল্লাহ করেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিছুই হবে না, এরকম বোঝানোর চেষ্টা। আমি ওদেরকে অনেক অনুরোধ করি, ভাই আমার ওয়াইফ ওদিকে কান্নাকাটি করতেছে, ভাই আমার ওরা মরে যাবে, আমি অনেক একটু ওদেরকে যদি জানাইতে পারতাম, ভাই আমার ওয়াইফ একটু জানান যে আমি অন্তত বেঁচে আছি, এইটুক জানান ভাই। অনেক কান্নাকাটি করতেছে, অনেক রিকোয়েস্ট করতেছে। তো কোনো না ভাই, আমার ওদের কাছে মোবাইল, ওদের ডিউটিরত অবস্থায় মোবাইল আনার অনুমতি নেই, ভাই আমাদের মোবাইল আনার কোনো অনুমতি নাই, আপনি এগুলো বলেন না। এরকম সকাল থেকে দুপুর পর্যন্ত চলে যাচ্ছে, তাও কোনো ইয়ে হয় না। আমি তো বারে চেষ্টা করতেছি ওদেরকে রিকোয়েস্ট করে, মানে যেভাবেই হোক একটু ইয়ে করার। বারে আমার যে রুমমেট ছিল তাকে বলতেছি। পরে এক সময় একটা মানে যে গার্ড ছিল তার একটি হয়েছে, তো বলতেছে যে ভাই ঠিক আছে, আপনি কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে বলেন, আপনার ওয়াইফের নাম্বার, আমার তো এখন ডিউটি, আমি ডিউটি শেষ করে গিয়ে আপনার ওয়াইফকে বলার চেষ্টা করব। তো আপনি নাম্বারটা বলেন, আপনি কাউকে বলেন না, আমি আপনার ছোট ছেলে আছে, এটা শুনে আমার অনেক মায়া লাগছে, আমি আপনার ওয়াইফকে বলার চেষ্টা করি। তা আমি তাকে আমার ওয়াইফের নাম্বারটা বলি। তো সে একটু ওয়াইফের নাম্বারটা কোথাও লিখে নেয় যে আমি ডিউটি শেষ করে গিয়ে চেষ্টা করবো আপনার ওয়াইফকে। আমি অনেক কান্নাকাটি করছি, অনেক রিকোয়েস্ট করছি। তো এই পর্যায়ে আমাকে ওইখানে মানে ঘুমের যে রুম ওখানে রেখে দেয়, ওই অবস্থায় থাকি। আমাকে ওখানে 3 বেলা খাবার দেওয়া শুরু করে। তো ওরা খাবারটা স্বাভাবিক খাবার দেয়, ওদের যে অফিসার্স মেসে যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলা প্রতি বেলায় এসে আমাদেরকে খাবারগুলো দিয়ে যায়, স্বাভাবিক খাবার, ভালো খাবার, অফিসার্স মেসে যে রান্না হয় সেগুলোই দিয়ে যায়। তো সকাল দুপুর রাত ওভাবে খাবার দিতে থাকলো, আমাকে ঘুমের রুমে ওভাবে রেখে দিল। তো এই পর্যন্ত আমার অধ্যায়ের একটু বিরতি, এরপরে আমার আরো বর্ণনা শুরু হবে। তো এই অবস্থায় তো আমার ওয়াইফরা ওদিকে কান্নাকাটি করতেছে, ওরা ওদিকে আমাকে খোঁজাখুঁজি করতেছে। ওদের কি অবস্থা আমার ওয়াইফের কাছে আপনারা এই পর্যায়ে একটু শুনুন, তারপরে আবার আমি বলবো। আসুন। আসসালামু আলাইকুম, আমি নাজনীন সুলতানা নিপা অ্যান্ড আমার হকমনের ওয়াইফ। আসলে সেই দিনগুলো তো ভোলার মতো না। এখন হয়তো বর্ণনা করতে পারবো, কিন্তু সেই সময়টা কোনোভাবেই বোঝাতে পারবো না আপনাদেরকে। তো
তো আমার হাজব্যান্ডের সাথে আমার লাস্ট কথা হলো 9:30টার দিকে, 9:23 আমার সাথে লাস্ট কথা হয়েছে। ও আমাকে বলছে যে ঘুমিয়ে পড়ো, আমি এয়ারপোর্টে কাজ শেষ করে তোমাকে কল দিব। তারপর আমি বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত যখন 12টা বাজে আমার হুট করে ঘুম ভেঙে গেল। আসলে কেউ জার্নি করলে, পরিবারের কেউ জার্নি করলে তো ওরকম গভীর ঘুম হয় না। তো 12টার সময় আমার ঘুম ভেঙে গেল। আমি তখন মোবাইলটা নিয়ে তাকে কল দিলাম। তো তার মোবাইলে রিং হচ্ছে কিন্তু কল রিসিভ করছে না। আবার আমি মেসেজ দিয়েছি যে ফ্রি হলে আমাকে কল দিও। তখন 12টা বাজে, তার ফ্লাইট ছিল 1:05। তো আমি যখন মেসেজ দিচ্ছি, মেসেজ সিন হচ্ছে, কল রিং হচ্ছে কিন্তু কলও ধরছে না, মেসেজে রিপ্লাইও দিচ্ছে না। তখন আমার কাছে খুব ইয়ে লাগলো যে মনে হয় ব্যস্ত আছে, হয়তো এয়ারপোর্টের কোনো ঝামেলা বা বিজি আছে এরকম। আমি অপেক্ষা করছি তারপর ওখান থেকে মেসেজ বা কল আসবে, কিন্তু আসছে না। তো যখন রাত 1টা পার হয়ে যাচ্ছে তখন আমার ভেতরে কি ব্যাপার, কেন এরকম হচ্ছে, ও তো আমাকে জানানোর কথা। তো তখন আমার মনে হলো যে হয়তো মোবাইল হারিয়ে ফেলছে বা মোবাইল বা ল্যাপটপ হারিয়ে ফেলছে। কিন্তু আমার বারবার খালি একা একা, আমি কিন্তু রাতে আমার বাবুর সাথে একা ঘুমিয়েছি, আমার বাবা মা অন্য রুমে, তাই মধ্যরাতে তো আমি কাউকে কিছু বলতে পারছি না। তখন আমি খালি বারবার আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ কি হলো, যদি মোবাইল হারিয়ে যায় তাহলে তো এয়ারপোর্ট থেকে অন্য কারো ফোন থেকে আমাকে একবার জানাবে সে, এটা আমি শিওর যে সে আমাকে জানাবে, কারণ আমি টেনশন করব। কিন্তু না, আমি অপেক্ষা করছি, রাত 1টা 2টা বেজে যাচ্ছে, কোনো মেসেজ নেই, কল নেই। রাত 1টার পরেও যখন তার ফ্লাইট ছিল, ফ্লাই করার সময়, তারপরেও আমি মেসেজ দিচ্ছি কিন্তু মেসেজ সিন হচ্ছে, রিপ্লাই দিচ্ছে না। হ্যাঁ, তো আমার কাছে তখন থেকেই আমার খুব অস্থির লাগতেছে যে কিছু একটা হয়েছে, আমি শিওর হয়তো মোবাইল হারাইছে বা কিডন্যাপ কিছু একটা হয়েছে। আমাদের বাংলাদেশে তো এসব খুব কমন। তারপরে সারা রাত কেটে গেল ওইভাবে। আমি ফজরের নামাজ পড়ে যে ভাইয়ের বাসায় গিয়েছিল, ছোট ভাইয়ের বাসায়, তাকে কল দিলাম, দিয়ে বললাম যে ভাইয়া আমি তো ওর সাথে যোগাযোগ করতে পারছি না, আপনার সাথে লাস্ট কি কথা হয়েছে বা আপনি কি যোগাযোগ করেছিলেন তার সাথে? তখন সেই ভাই বলল যে না আপু, আমি তো ভাইকে রিক্সায় উঠাই দিছি, আমি তার সাথে যেতে চাইছিলাম কিন্তু ভাই আমাকে না করলো। তো আমিও রাত্রিবেলা ফোন দিছি কয়েকবার, কিন্তু কথা হয় নাই। তারপরে তার কাছ থেকে শুনে আমার আরো ভয় লাগা শুরু হয়ে গেল। তখন আমি আমার যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মার্জিয়া রহমান, তাকে কল দিলাম, ভাবিকে কল দিয়ে বললাম যে ভাবি এরকম রাতে কোনো যোগাযোগ হয়নি, সকালবেলাও কোনো পাচ্ছি না। তো সকালবেলা আর ভাবি প্রথমে বলতেছে আমাকে যে ও তো খুব মন ভোলা, মনে হয় ফোন টোন হারিয়ে গেছে, তুমি চিন্তা করো না, ও ল্যান্ড করে কল দিবে ইনশাল্লাহ। তো তারপরেও আমার মনের মধ্যে তো ধুকপুকুনি যায় না। আমি সেই ভাইয়ের বাসা যেহেতু এয়ারপোর্টের একদম সামনে, আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি একটু এয়ারপোর্টে যেয়ে, এই আমার হাজব্যান্ডের পাসপোর্টের ছবি ছিল আমার কাছে, যেহেতু আমিও কোরিয়াতে যাওয়া আসা করতাম, তো তার ডকুমেন্ট আমার কাছে ছিল। তখন আমি ওই ভাইকে তার পাসপোর্টের ছবি দিলাম যে এই নাম্বারের পাসপোর্ট হোল্ডার ঢুকেছে কিনা এয়ারপোর্টে, একটু খোঁজ নেবেন। তো সেই ভাই তখন সকাল 7টার সময় এয়ারপোর্টে যায়, সেই নাম্বার দিয়ে খোঁজ নেয় এবং তারা বলে যে না এই লোক এয়ারপোর্টে ঢোকে নাই। তখন সকাল 7টা বাজে। তখন হলো আমি আমার ভাবিকে আবার কল দিয়ে বললাম ভাবি এই অবস্থা, ও তো এয়ারপোর্টে ঢোকে নাই, আমি এরকম নিউজ পেলাম। তখন ভাবি বললো ঠিক আছে, তুমি ছবিটা পাঠাও পাসপোর্টের, আমিও খোঁজ নিচ্ছি, আমার অনেক স্টুডেন্ট আছে ওখানে। তারপর ভাবিও খোঁজ নিল এবং ভাবিও সেম উত্তর পেল। তারপর সবার টেনশন শুরু হয়ে গেল, তাহলে কোথায় গেল, কি হলো? তখন ভাইয়া ভাবি আমি প্রথম জানাইছি আমাদের পরিবারে, আমার ভাসুর এবং যাকে, বাকিরা তো টেনশন করবে। তখন ভাইয়া ভাবি তাদের মতো করে খোঁজ নিতে লাগলো এবং এরপরেও কোনো খোঁজ নাই। এদিকে আমি বারবার শুধু ফোন টিপতেছি, আমার বাচ্চা খাচ্ছে না, আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে, আমি কোনো টাইম কয়টা বাজে আমি কিছুই জানি না। আমার মা হঠাৎ করে এসে বলতেছে স্কুলে যাবে না, এখনো তো খাইলে না, কখন যাবা? তখন আমি ঘড়ি দেখি যে 9:30 বাজে। ঠিক আছে, তো পরে আমি তখন প্রথম আমার মাকে বললাম যে আমি তো সাফওয়ানের আব্বুর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমি প্রাইমারি স্কুলে জব করতাম, আমার নিজের স্কুল, আমার এলাকার। তো তখন আমার আম্মা শুনে তো তখনই চিৎকার করে একদম কান্নাকাটি শুরু করে দিছে এবং আস্তে আস্তে আমার অন্যান্য ভাসুর, আমার ভাইয়েরা যারা ঢাকায় থাকে, আমার কাজিনরা এবং আমার হাজবেন্ডের যে ফ্রেন্ডগুলোর সাথে আমার যোগাযোগ করা
কি 2-1 জনের সাথে যোগাযোগ করলাম, সবাইকে তখন জানালাম যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। এবং কোরিয়াতে যারা যে ইউনিভার্সিটিতে উনি পিএইচডি করেছেন তাদেরকেও জানালাম। তখন তারাও এদিকে খোঁজ নিল। আমার হাজবেন্ডের কোরিয়াতে ল্যান্ড করার কথা ছিল সকাল 11টায়, মানে কোরিয়ান টাইম 11টায়, বাংলাদেশ টাইম হচ্ছে সকাল 8টায়। তো আমি যখন সকাল 8টা পার হয়ে গেল, সে ল্যান্ড করে নাই, এই খোঁজ পেলাম। এদিক কোরিয়া থেকেও মানে এয়ারপোর্টে খোঁজ নিচ্ছে তারা যে এরকম পাসপোর্ট হোল্ডার কেউ ল্যান্ড করছে কিনা, না তারাও মানে নেগেটিভ অ্যান্সার পারলো। এবং তারপর থেকে আমরা পুরোপুরি ধরে নিলাম সে মিসিং হয়েছে, কোনোভাবে কিডন্যাপ অথবা মলম পার্টি এই টাইপের কিছু একটা হবে। আমরা কখনোই কল্পনা করি নাই যে এটা রাজনৈতিক কিছু বা মামলা মোকদ্দমা মানে এই টাইপের কিছু হবে, গুম টাইপের, আমরা কখনোই ভাবিনি। তারপরে সকাল তো পার হয়ে দুপুর হয়ে গেল। আমার ভাসুর ময়মনসিংহ থেকে, আমার ভাসুর প্রফেসর মাহমুদুল আলম, তিনি হচ্ছে ঢাকায় গেলেন। আমার কাজিনরা, তার ফ্রেন্ডরা সবাই যে যার মতো করে হসপিটালে, থানা, রেলওয়ে স্টেশনে, যেখানে যেখানে খোঁজা দরকার, এয়ারপোর্টের সামনে প্রত্যেকটা দোকানে দোকানে জিজ্ঞেস করেছে, ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছে যে এনাকে দেখছে কিনা। মানে তখন আমাদের অবস্থা এমন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিডন্যাপ কিছু একটা হয়েছে, এরকম কোনো ধরনের ক্লু, কোনো মেসেজ, কোনো কল কিছুই পাইনি আমরা। তারপর সারাটা দিন এভাবে চলে গেল এবং বারবার টিভিতে নিউজ মানে দেখতেছি যে কোনো অজ্ঞাত লাশের খবর আসতেছে কিনা, এই টাইপের মনের মধ্যে কত চিন্তা আসতেছে বলার মতো না। তারপরে যাই হোক সারা দিন চলে গেল, কোনো খোঁজ পেলাম না। রাত পার হয়ে গেল 22 তারিখ দিবাগত রাত, মানে রাত যখন 12টা বাজে, মানে 23 তারিখ শুরু হলো, রাত 12টার সময় আমার হাজবেন্ডের নাম্বার থেকে আমার মোবাইলে কল আসলো। আমার মোবাইলটা যেহেতু ওরা নিয়ে নিছে, আমাকে যখন কিডন্যাপ করছে, গুম করছে, তখনই তো আমার মোবাইল ল্যাপটপ নিয়ে নিছে। আমার মোবাইল তো ওদের কাছে, আমার মোবাইল থেকে ওকে কল দিছে। আমাকে কল দেওয়ার পরে মানে তারা বলতেছে যে আপনি কি এনামুল হক মনির ওয়াইফ? আমি বললাম যে হ্যাঁ, আমরা তো তাকে খুঁজে পাচ্ছি না, এই নাম্বার আপনি কোথায় পেলেন, এই ফোন কোথায় পেলেন? তখন সেই পুলিশ, মানে আমরা তো জানতাম না পুলিশ, মানে ওপর পাশ থেকে আমাকে বলছে যে বুঝতেই তো পারছেন আমরা, মানে ও আমাদের কাছে আছে, আমরা হচ্ছে মানে ওকে কিডন্যাপ করেছি, তো আমি যেভাবে যেভাবে বলবো আপনি সেভাবে কাজ করেন, তাহলে আমরা ওকে ভালো মানে ছেড়ে দিব, তার কোনো ক্ষতি হবে না, কিছু হবে না। আমি আর জাস্ট আপনাদের একটু কল রেকর্ডটা শুনে, আমি সেই সময় মানে ওই সময় মনে করছে যে কিডন্যাপার, তো কিডন্যাপার যেহেতু, তাহলে তো কিডন্যাপারের কথা পুলিশকে বলতে হবে, তো পুলিশকে বলার জন্য ও ওই সময় কলটা রেকর্ড করছে, যে পরে পুলিশের কাছে যায় সকালে বলবে যে আমার হাজবেন্ডকে কিডন্যাপাররা কিডন্যাপ করছে, এই যে আপনাদের কল রেকর্ড, সেই হিসাবে কল রেকর্ড করছে। তো সেই কথাটা কি ছিল আপনারা শোনেন, ওর কল রেকর্ডটা আছে, কল রেকর্ডটা আমরা এখন লাইভের এখানেই প্লে করে দিচ্ছি। ঢাকায় না, আমি জামালপুর। আচ্ছা, জামালপুর থাকেন, সমস্যা নাই। জি। তো এখন এনামুলকে আমরা ছাড়ার ব্যাপারে ফোন করছি, ঠিক আছে? ঘটনা কি সেটা এখন জানার দরকার নাই। ঘটনা এনামুল বাসায় গেলে, বাড়িতে গেলে তারপর বলবেন। আচ্ছা। এখন কিছু বলতে পারবো না আমরা, ঠিক আছে? ও ভালো আছে তো ভাইয়া? ভালো না থাকলে কি আমরা যোগাযোগ করতাম? জি জি জি, হ্যাঁ ঠিক আছে। আমি একটু কথা বলতে চাই ভাইয়া, একটু খালি মোর মুখটা খালি শুন ভাইয়া, আমি মরে যাচ্ছি একদম, একটু কথা বলতে দিবেন ভাই? আপনি কি যোগাযোগ করছি দেখে কি এত যোগাযোগ না করলে ভালো হতো মনে হয় না? আচ্ছা না ঠিক আছে, আপনি যা বলবেন তাই শুনবো, আপনি বলেন। সুস্থভাবে কথা বলেন, আপনাকে বলছি না সপ্তাহে কথা বলেন, কোনো উচ্ছৃঙ্খলার কোনো কিছু দরকার নেই। জি আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন কথা হচ্ছে আপনি আপনার ভাই ব্রাদার, ওনার ভাই ব্রাদার কাউকে কিছু বলতে পারবেন না, যেহেতু আপনি কথা বলছেন। আমরা সবার সাথে কথা বলতে পারবো না, কথা একজনের সাথে বলবো। জি। আর আপনি কাউকে কিছু বলার দরকার নাই যদি এনামুলকে পাওয়ার ইচ্ছা থাকে। আচ্ছা, বলবো না আমি কাউকে, কারণ কে কোন দিক দিয়ে কি সমস্যা করে সেটা বলা যায় না, ঠিক আছে? জি বলবো না ভাইয়া। এখন আপনাদের দরকার এনামুলকে সুস্থভাবে পাওয়ার, আমরা বুঝি এটা। জি। তো সুস্থভাবে পাইতে হলে আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে। আচ্ছা বলেন। আমাদের 1.5 লক্ষ টাকা দিতে হবে। 1.5 লক্ষ টাকা কখন দিব ভাইয়া? এখন দিবেন। এখন? এত রাতে ব্যাংকে তো টাকা ভাইয়া।
আচ্ছা, আমি টাকার ব্যবস্থা করব। হ্যাঁ, আমি টাকা ব্যাংকে? জি, ব্যাংকে। আমি তো কেন কোন দোকানদার পরিচিত নাই? এই যে মোবাইলের অ্যাকাউন্টের দোকানদার আছে, জি, ওই জন্য কেউ পরিচিত নাই? খোঁজ নিলে পরিচিত মানে হয়তো পাবো, কিন্তু আমি তো মেয়ে মানুষ, এটা তো আমার মানে একজনকে হলেও জানাতে হবে ভাই। না, আপনাকে কেউ যদি বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় তো কিভাবে তোলেন? মোবাইল অ্যাকাউন্টে তোলেন না? বিদেশ থেকে তো পাঠায় না, আমার হাজবেন্ড তো মানে আমি তো প্রাইমারি স্কুলে চাকরি করি, আমার টাকা দিয়ে আমি তুলি, বুঝছেন? টাকা পাঠায়। তারপরে তো এখন তো আর আগের মতো দুনিয়াদারি নাই, ঠিক আছে? জি, আমি যেভাবে হোক পাঠাই দিব ভাই, এখনই আজকেই পাঠাই দিব ইনশাল্লাহ। আপনি দেখেন, চেষ্টা করেন, যদি পাঠাতে পারেন আমরা রাতের মধ্যে ছেড়ে দিব। আচ্ছা। আর যদি আপনার কথা হলো আপনার যত দেরি হবে আমাদেরও দেরি হবে। না, আমরা পাঠাই দিব ভাই রাতের মধ্যে। আর যদি কাউকে কিছু বলেন, কারোর সাথে পরামর্শ করেন, সবাই কিন্তু পরামর্শ নেগেটিভ দিবে, কেউ কিন্তু না। সুস্থভাবে। আমি একজনকে জানাই, আমার একটা ভাই আছে, আমি আমার ভাই ইসলামপুরে থাকে, আপনি কথা বলছেন মনে হয় তার সাথে, আমি ওনাকে জানাই, উনি টাকার ব্যবস্থা করে দিবে, ওনার পরিচিত বিকাশের লোক আছে। ইসলামপুরে কে থাকে? আমার বড় বোনের জামাই, আমার দুলাভাই। ওনাকে বলেন না হয় আমার রবি নাম্বারে ফোন করতে। আচ্ছা। অথবা আপনি ওনার সাথে কথা বলে আমাকে ফোন করেন, রবি নাম্বারে করেন, ওর মোবাইল এখন বন্ধ করে দিব। আচ্ছা, ঠিক আছে। ওর মোবাইল সময় একেবারে ওকে গাড়িতে তোলার পরে ওকে মোবাইল দেওয়া হবে। আচ্ছা ভাই, আমরা টাকা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, টাকা পাঠিয়ে। ভাই আমরা যেটা চাইছি সেটা দিলে আর আপনাদের সাথে কোনো বেইমানি কেন করবো? কোনো দরকার আছে? জি জি ভাই, আমি পাঠিয়ে দেবো টাকা, রাতেই পাঠাবো। ঠিক আছে, রাখেন। আপনি আপনার লোককে বলেন বা আপনি কথা বলেন, ওই রবি নাম্বার ফোন দেন, আপনি আপনার লোকের সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আমি তো ঘুমের রুমেই আছি এখনো, ওদের সাথে এখনো এগুলা হচ্ছে। তারপরে বলো। তারপর আমি বললাম যে আমাকে বললো যত দ্রুত আমি টাকা পাঠাবো তত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিবে, এবং গাড়ি রেডি আছে, জাস্ট টাকাটা পেলে তাকে ছেড়ে দিবে। আমি সকাল মানে 6টার সময় ওনারা আমাকে 4-5টা নাম্বার, ডাচ বাংলা বিকাশ মিলিয়ে প্রায় 4-5টা নাম্বার দিল। সবগুলোতে আমি সকাল 6টা থেকে 9টা এর মধ্যেই আমি 1 লক্ষ টাকা পাঠাই। ঠিক আছে, যেহেতু শুক্রবার ছিল আর আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমাদের কাছে এত বেশি টাকা নাই, আপাতত 1 লাখ, মানে আর শুক্রবার তো বিকাশ থেকে বেশি পাঠাতে পারছি না। এখানে আমি একটু অ্যাড করে দেই, ওরা যখন আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল তখন আমার ফিনান্সিয়াল অবস্থা বোঝার চেষ্টা করতেছিল, মানে এটা ওদের গুম, কিডন্যাপ, ক্রসফায়ার, র্যাবের বিজনেস, র্যাব ডিবির বিজনেস। ওরা গুম করে নিয়ে গিয়ে ফিনান্সিয়াল অবস্থা বুঝে, আর্থিক অবস্থা বুঝে, মানে ক্রসফায়ার দিবে না বা মেরে ফেলবে না, এই বিনিময়ে ফ্যামিলির অবস্থা বুঝে যার কাছে যত পারে মানে টাকা পয়সা মানে বিজনেস করে নেয়। তো আমাকে যখন জিজ্ঞাসাবাদ করছে আমি বলছি যে আমি তো পিএইচডি স্টুডেন্ট, কোরিয়াতে থাকি, আমি কিছু টাকা স্কলারশিপ পাই, আমি কয়দিন আগেই দেশে আসছি, আমার তো ফ্লাইটে অনেক টাকা খরচ হয়ে গেছে, আমার তেমন কোনো টাকা নাই, আমার বাবা রিটায়ার্ড সরকারি চাকরিজীবী, মানে বাবারও তেমন কোনো, মানে সব কিছু মিলায়ে বুঝছে যে আমার কাছে খুব বেশি টাকা নাই, মানে আমি যেহেতু স্টুডেন্ট, পিএইচডি করি, খুব বেশি সেভিংস নাই, আমার আব্বা রিটায়ার্ড, আমার শ্বশুর হলো বড় গৃহস্থ, তো সব কিছু মিলায় ওরা সেই পরিমাণই ওদের কাছে ডিমান্ড করছে। তারপর আমি সকাল 9টার মধ্যে টাকা পাঠালাম, তারা টাকা পেয়ে আমাকে কনফার্ম করলো যে হ্যাঁ টাকা পেয়েছি, আপনার ছোট ছেলে আছে শুনেছি, তারপর আমরা ওকে কিছুক্ষণ পরেই ছেড়ে দিব, আপনারা গাড়ি নিয়ে রেডি থাকেন, কিছুক্ষণ পর মোবাইলটা দিয়ে ওকে ছেড়ে দিব। তারপর আমার ভাসুরা ঢাকায় ছিল তখন, আমি তাদেরকে জানালাম যে এরকম এরকম কথা হয়েছে, ওনারা ছেড়ে দিবে, আপনারা গাড়ি নিয়ে রেডি থাকেন। তারা একদম রেডি গাড়ি নিয়ে, হ্যাঁ, এবং আমি মোবাইলটা নিয়ে বসে আছি যে তার একটা কল আসবে, এসে বলবে যে এনামুল এখানে আছে, আমরা তাকে ছেড়ে দিলাম, বা ও আমাকে কল দিয়ে বলবে যে আমি বের হয়েছি, এরকম। আমি ফোন নিয়ে বসে আছি, গ্রামে সবাই আমাকে ঘিরে ধরে বসে আছে, কিন্তু কল আর আসে না। সবাই মানে ওয়েট করছি আমরা, এদিকে আমার ভাসুররা ওয়েট করছে, কোনো কল আসে না। একদম 9টা, 10টা, 11টা বেজে গেল, কোনো কল আসলো না। তখন আমরা বুঝে গেলাম যে এটা মানে আমাদের সাথে ধোঁকা দিয়েছে।
তারপর যে নাম্বারগুলোতে টাকা পাঠালাম সবগুলো নাম্বার বন্ধ, যে নাম্বারে কথা বলেছি ফোনে সেটাও বন্ধ, এবং আমরা সেই নাম্বারগুলো ট্র্যাক করার চেষ্টা করেছি। নাম্বারের কোনো মানে ঠিকানা বা আইডি কার্ড যে রেজিস্ট্রেশন করা হয়েছে যে নাম দিয়ে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করেছি, সেই কোনো নাম্বারে কোনো রেজিস্ট্রেশন ছিল না সেই সিমগুলোতে। তো তারপর যাই হোক দুপুর পর্যন্ত এরকম হলো। তখন পর্যন্ত আমরা তো মানে কিডন্যাপার হিসেবেই চিন্তা করেছিলাম। যখন দুপুরে টাকা পয়সা নেওয়ার পরেও ছেড়ে দিল না বা কোনো খোঁজ পেলাম না, তখন আমাদেরকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং তার ছোট ভাই বড় ভাই সবাই মিলে আমাকে ফোন করে বলতেছে যে আপু এটা না, এটা হচ্ছে কিডন্যাপ না, ভাইয়াকে সম্ভবত গুম করা হয়েছে, আমরা ধারণা করতেছি, এবং ইলেকশনের আগে এগুলো খুব বেশি করা হচ্ছে। আর হচ্ছে এই মুহূর্তে আমাদের যত বেশি মানে ভাইরাল বা মিডিয়াতে প্রচার করব তত বেশি মানে ভাইয়ের জন্য ভালো, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। তো তখন আমি ফ্যামিলির সাথে কথা বলে তাদেরকে অনুমতি দিলাম, এবং তো সেই মুহূর্তে কোরিয়া, বাংলাদেশ এবং টিভি চ্যানেল, নিউজ পেপার, ডেইলি স্টার, প্রথম আলো সব জায়গায়, ফেসবুকে সব জায়গায় ভাইরাল হয়ে গেল। আমরা প্রচার করলাম যে তাকে পাওয়া যাচ্ছে না এয়ারপোর্টের সামনে থেকে, মানে এয়ারপোর্টে যাওয়ার পর থেকে তাকে আমরা আর খুঁজে পাচ্ছি না। এরকম নিউজ হলো একদম, মানে কোরিয়া, বাংলাদেশ সব জায়গায় একদম ভাইরাল হয়ে গেল। তারপর হচ্ছে তারপরটা অনেক বলবেন। সেই সময় আসলে অনেক পত্রিকা, টিভি মিডিয়া, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে করতাম, আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই অনেকে সাংবাদিক ছিল, কোরিয়াতে অনেক সাংবাদিক বন্ধু ছিল। এর মুখেই বলছিলেন আমান আজমি। প্রথমে গেছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য। ছাদের যে গেট সেটি কিন্তু তালা ভেঙে খোলা হলো। এই মুহূর্তে যেটি সন্দেহ করা হয়েছিল যে ছাদে কোনো রুম আছে কিনা সেটি কিন্তু আর নেই। এখানে একটি রুম উপরে লক করা, আসলে এটা লিফটের, কেউ নেই একদমই। কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে যে সংকট বোধটি করা হয়েছিল সেটির ডিবি কার্যালয়ের তালা কিন্তু একমাত্রই সেটি কিন্তু সেনাবাহিনীকে দিয়েই সম্ভব। এখানে কিন্তু অন্য কোনো প্রশাসনিক টিম এই কাজটি কখনোই করতো না। যদি এই মুহূর্তে দেশ কিন্তু দেশের, আপনারা জানেন যে সরকারের পদত্যাগের পর দেশের দায়িত্ব রয়েছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, যাদের প্রতি মানুষের আস্থা বা ভরসা, বাংলাদেশের মানুষের কিন্তু সর্বশেষ আস্থা এবং ভরসা হচ্ছে সেনাবাহিনী। আমরা একদমই কাউন্টার টেররিজমের ছাদ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছেন তাদের যে একটি চিন্তা ভয় ছিল যে ভিতরে কেউ আটকা আছেন কিনা, কেউ আটকা থাকলে না খেয়ে মারা যাবে, সেই জন্যই কিন্তু আসলে এই জায়গা এসে সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু একদমই পঙ্খরে একদমই চিরুনি অভিযান করা হয়েছে। কোনো মানুষ আছে কিনা, কেউ ভিতরে বন্দি আছে কিনা এটি দেখার জন্য কিন্তু, তবে কাউকে কিন্তু পাওয়া যায়নি ভিতরে। ছাদের যে গেট সেটি কিন্তু তালা ভেঙে খোলা হলো। এই মুহূর্তে যেটি সন্দেহ করা হয়েছিল যে ছাদে কোনো রুম আছে কিনা সেটি কিন্তু আর নেই। এখানে একটি রুম উপরে লক করা, আসলে এটা লিফটের, কেউ নেই একদমই। কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে যে সংকট বোধটি করা হয়েছিল সেটির ডিবি কার্যালয়ের তালা কিন্তু একমাত্রই সেটি কিন্তু সেনাবাহিনীকে দিয়েই সম্ভব। এখানে কিন্তু অন্য কোনো প্রশাসনিক টিম এই কাজটি কখনোই করতো না। যদি এই মুহূর্তে দেশ কিন্তু দেশের, আপনারা জানেন যে সরকারের পদত্যাগের পর দেশের দায়িত্ব রয়েছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, যাদের প্রতি মানুষের আস্থা বা ভরসা, বাংলাদেশের মানুষের কিন্তু সর্বশেষ আস্থা এবং ভরসা হচ্ছে সেনাবাহিনী। আমরা একদমই কাউন্টার টেররিজমের ছাদ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছেন তাদের যে একটি চিন্তা ভয় ছিল যে ভিতরে কেউ আটকা আছেন কিনা, কেউ আটকা থাকলে না খেয়ে মারা যাবে, সেই জন্যই কিন্তু আসলে এই জায়গা এসে সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু একদমই পঙ্খরে একদমই চিরুনি অভিযান করা হয়েছে। কোনো মানুষ আছে কিনা, কেউ ভিতরে বন্দি আছে কিনা এটি দেখার জন্য কিন্তু, তবে কাউকে কিন্তু 8টা 35 মিনিটে
মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায়। সাদা পোশাকধারী লোকেরা ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে, ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজ সুরান মাদ্রাসার প্রিন্সিপাল? তখন আমি বললাম জি। একথা বলতে আরেকজন কানে কানে বলে, আমরা ডিবির লোক, সোজা গাড়িতে উঠো, নতুবা সোজা গাড়িতে উঠ, নাতে শুট করে মেরে ফেলবো। একথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে। তারপর আমার সাথে আমার ফোন নিয়ে ফ্লাইট করে বন্ধ করে দেয়। আমি তাদের অনেক বলেছি, তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানায় যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছি, কিন্তু তারা এটা করে নাই। তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে, কিছুক্ষণ পরে তারা আমার 2 হাতে হ্যান্ডকাপ পরায়। তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায়, আমি আন্দাজ করেছি বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা র্যাব 1-এর তত্ত্বাবধানে। যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে, কিন্তু তারা র্যাব 1 ছিল। র্যাব 1-এ তারা র্যাব 1 অফিসে না, অফিস এক জায়গায়, আর টর্চার সেলের অফিস থেকে আরেকটু দূরে। কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়তো টর্চার সেল থেকে, গাড়ি দিয়ে আয় নাই না, জিজ্ঞাসাবাদ করা হয়তো, টর্চার করা হয়তো। তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই। আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে নিয়মতান্ত্রিক ওযু করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, তেলাওয়াত করতে দেয় নাই, আমার পর্যাপ্ত খাবার দেয় নাই, আমাকে আলো দেখতে দেওয়া হয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই, আমার পরিবারে খবর দিতে দেওয়া হয় নাই, আমাকে প্রস্রাব করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শকের মাধ্যমে। ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে পানি হাত কাছ দিয়ে বা কোড়াই ফেলার মাধ্যমে, সই ঢুকা দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো। তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে। আমি শুধু কান্না করতাম, আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, তারা জানি না আমাকে বাঁচায় রাখো। তারা আমাকে 3-3বার ক্রসফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিল। তারা 3বার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে, আমাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলবে। আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কী অপরাধ, আমি কী করেছি। তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সরকারের বিরুদ্ধে কথা বলো, সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও, সরকারের বিরুদ্ধে জুমার খুতবা দাও। আমি বললাম আমি তো ছোটো মানুষ, আমার তো এত পরিচিতি নাই, আমি এতটা ফেমাসও না, আমার কোথায় কার কী আসা যায়। আমি আপনাদের জীবনে কী ক্ষতি করে ফেললাম, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমি আমার জীবনে কাউকে বকা দেয় নাই, গালি করি নাই, কারো সম্পদ নষ্ট করি নাই, দুর্নীতি করি নাই, মিথ্যাচার করি নাই, কাউকে আঘাত করি নাই, কাউকে হত্যা করি নাই, কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না। তারপরেও তারা আমাকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে 40 দিন আমার চোখ বেঁধে রেখেছে। তারপরে 40 দিন পরে তারা আমাকে আবার পোশাক পরতে দেয়। তারপরে তারা আমাকেও এক জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে। তারপর তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে দিল। 40 দিন পরে রাত 12টায় আমি চোখ খুলে দেখি নীলফামারী র্যাব 13 সিপিবি র্যাব 13তে আমাকে সেখানে নেওয়া হয়েছে। আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো? তারা বললো আমরা জানি, আমরা বলতে পারবো না, অন্য জায়গাতে দেওয়া হয়েছে, যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল, তুমি বেঁচে গেছো, আমাদের কাছে আসছো। তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীলফামারী র্যাব 13 আমাকে টর্চার নির্যাতন করার পর আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য। তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে, বলছে ডাক্তারের কাছে যাই, বললো তোমার কোনো অসুবিধা নাই। আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থ। বিপ্লব আমি মিলিটারি পুলিশ মেজর ছিলাম ঢাকা ক্যান্টনমেন্টে। আমার বাসার ঠিক আয়নাঘরের পিছনে ছিল, কারণ অকারণে আমি যাইতাম ওই মসজিদে, আমি নামাজ পড়তাম, আমি জায়গাটা চিনি। আমি আপনার 5 সাল ছিলাম চট্টগ্রাম র্যাবের, কারণে অকারণে ঢাকায় আসতাম। ওটা ছিল জয়েন্ট ইন্টারোগেশন সেল, অনেক জঙ্গি নিয়ে ওখানে ইন্টারোগেশন করা হতো। ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল, কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে। আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, আমার মারা হয় নাই, যে প্রশ্ন করছে উত্তর মিলতেছে না, তখন মারার সম্ভাবনা আপাতত নাই। আমি কৌশলে এলাকাটা চিনে ফেলেছি, জায়গাটা পরিচিত ছিল। বলছি আমি বাথরুমের কমান্ডোর উপরে দাঁড়ালে দেখা যায়, আর ওইখানকার একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি। না এটা আয়নাগর, এটা কচুক্ষেতে না, এটা হলো গুলশান 2 সেফ হাউস। ও বলে না, বার্গেনিং করতে হয় 1 লাখ পর্যন্ত যায়, 10,000 20,000। 1 লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ, এটা কচুক্ষেত। আমি এইবার ঠিক আছে, ওইখানকার দায়িত্বে থাকে একটা ওয়ারেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট বলে, সুপারিনটেন্ডেন্টকে ডেকে আনো। তারপরে সুপারিনটেন্ডেন্ট ডেকে আনবো, হ্যাঁ তুমি যে বললে সত্য কথা বলে দিলা, আমি বলে দিব। এখন সে ভয় পেয়ে গেছে। ওখানে যারা ডিউটি করে সবাই সিভিলিয়ান এবং নট মোটিভেটেড। আমি তুমি চাকরির কোনো নথিপত্র আছে কার নাই, মানে এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে। 4 জন করে একসাথে ডিউটি করে, 2টা ফ্লোর দেখার জন্য
দুইজন ক্যামেরা ওই মনিটর দেখে, একজন রান্নার জন্য দেখে, একজন কমান্ডার দেখে। এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন, প্রত্যেকটি বিভৎস জায়গা বলা যাবে না। ওই ছেলে তখন বলে ফেলছে। তারপর ব্রিগেডিয়ার আর্মির সাথে আমার যোগাযোগ ছিল, উনি প্রশ্ন করতেন, লেখা দিতেন, আমি উত্তর দিতাম, আমি উত্তর করতাম, ও আমাদের মেসেঞ্জার এসে কাজ করতো। এভরিথিং ইজ ক্লিয়ার, কোন দিকে কী না কি অসুখ। এরপরও আমি বেরিয়ে আসার পরে ওই এলাকায় গেছে, এই টাকাটা যদি চিনা ছিল কোনো সমস্যা আছে ক্লিয়ার, কোনো মিথ্যা বলার অবকাশ নাই। ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করতে তারা করছেন। আমি কালকে কথা বলার বুঝলাম, বাট বন্দিশালা তো ঠিকই আছে। অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম আয়নাঘর থাকার দরকার আছে কিনা? পৃথিবীতে কোথাও তো দরকার নাই আইনের শাসনে, তো আয়নাঘর থাকার দরকার নাই। আমাকে যে প্রথমবার গুম করলো, কেন দরকার ছিল? ডাকলে তো অবস্থা, ডাক দিলে খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, আমি অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি ওনার সাথে কাজ করিনি। এটা তো হতে পারে। আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, কোনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি, নিজের আইনে চলে। আর কিছু জিজ্ঞেস করবেন? আমরা দেখতে পেয়েছি যে গতকাল দরকার ছিল, ডাকলে তো অবস্থা, ডাক দিলে খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, আমি অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি ওনার সাথে কাজ করিনি। এটা তো হতে পারে। আমার আইন মানে না সে জঙ্গি, নিজের আইনে চলে। আর কিছু জিজ্ঞেস করবেন? আমরা দেখতে পেয়েছি যে গতকাল এবং আজকে দুজন আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। দুইজন না, আরো অনেক পাইছে হয়তো, বা আমরা জানি না। আরেকটু কথা আমি অ্যাড করতে চাই। কিছু পুলিশের অতি উৎসাহী সদস্যরা গতকাল আমাদের চোখের সামনে, যখন সরকারের পতন হয়ে গেছে, দুপুর 1টার সময়ও নির্বিচারে আপনার সাবমেশিন গান দিয়ে গুলি করেছে, 303 দিয়ে, এবং সেটার ফুটেজ আমাদের কাছে আছে। মানে এই ধরনের অতি উৎসাহী পুলিশ সদস্যের বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা? আমরা বলতেছি, প্রতিটা বিচার, প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকায় পুলিশ ডিউটি করছে। র্যাব করুক বা 10 বছর আগে করুক, তার ড্রাইভার একটা পুলিশের সিসি আছে, অটোমেটিক বের হয়ে যাবে। না বলার কিছু কারণ নেই। পুলিশের গুলি খরচ করে হিসাব দিতে কি কটা খরচ করছে। পুলিশ যদি এই সময় গুলি করে থাকে, অত ভুয়া গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য। এই জিনিসটা আবার যদি এইম করে থাকে, আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরে। এরা তো শেখ হাসিনা নিজে, কোনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি, নিজের আইনে চলে। আর কিছু জিজ্ঞেস করবেন? আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম, দেখে আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে আমাকে নিয়ে জোর করে দিতে পিস্তল ঠেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে ফেলে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাহিনী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হয়েছে। এবং প্রচণ্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে তারা স্বার্থন্বেষী, কতজন লোক মেরেছে তারা খুব খোদায় জানে। তারা এবং অন্যান্য যারা এখানে আছেন, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমার দোষ কী ছিল? আমি কোনো রাজনীতি করিনি কখনো, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন। আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম। আমার কলমও কি তারা কন্ট্রোল করবে? আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই, কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার। কত ক্ষতিগ্রস্ত হয়েছে ফিজিক্যালি, এটা আপনাদের বলে বোঝাতে পারবো। শেষ এটা বলতে সমান মুক্তি চাই, যারা এগুলো করেছে তাদের বিচার চাই। এরা পুরো জাতির, সেনাবাহিনীর, সবার জন্য এরা একটা কলঙ্ক। এরাকে কোনোদিনই এদেরকে ছাড়া হবে না, এটাই আমার। দীর্ঘদিন থেকে বন্দী থাকা ব্যক্তিরা আয়নাঘর থেকে ছাড়া পাচ্ছেন, এমন খবরে রাজধানীর কচুক্ষেত মোড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো পরিবারগুলো। হারানো ব্যক্তিদের ছবি হাতে নিয়ে বুধবার সকাল থেকে অপেক্ষা করেন প্রিয় মানুষটিকে ফিরে পাবার আশায়। বলেন, বিএনপি করায় তুলে নিয়ে যাওয়া হয় তাদের। ফেসবুকে সরকারি বিরোধী কিছু কথাবার্তা লিখতো, এই জন্য ওকে তুলে নিয়ে গেছে। বাবারা ফোন দাও, বাবারা স্যার আমরা খাবো না। ফোন দিচ্ছি দেখি মোবাইল বন্ধ থাকবো কেন? সারাদিন মোবাইল চার্জে ছিল, বাসায় ছিল, বিকালবেলা বের হয়ে গেছে, তাহলে মোবাইল বন্ধ থাকবো কেন?
2012 সালের 6 সেপ্টেম্বর, ঠিক আছে। তো যখনই আমরা খোঁজ করতে গেছি তখনই আমাদেরকে বলা হয়েছে আপনারা এই বিষয়ে আর আগায়েন না, তাহলে আপনাদের সমস্যা হইতে পারে। তাদের বিশ্বাস আয়না ঘরেই দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছে কারো ভাই, কারো স্বামী, কারো বা বাবাকে। আমার তখন 2 মাস ছিল, তখন আমার বাবা নিখোঁজ হয়েছিল। আমার বাবাকে ফোন দিয়ে বাসা থেকে বের করে তারপরে সাদা কাপড়ে গাড়িতে উঠায় নিয়ে তারপরে আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাই না। কালকে নেটের মাধ্যমে দেখছি যে আয়নাগর নামের একটা স্থান আছে, এখান থেকে কিছু লোক বের হয়েছে। এই খবর পাই আমি রাত্রেই রওনা দিয়ে মাদারীপুর থেকে আমি এই ঢাকায় আসি। এর যেহেতু টর্চা ছেলে খবর পাওয়া গেছে, আমরা জানতে চাই যে এখানে কারা আছে, আমাদের দেখান, আমাদের বাইরে দেখেন তাকে আমাদেরকে ছেড়ে দেও। আছে কিনা কম না হয় ওনাদেরকে আদালতে শো করো, আদালতে শো করার পরে ওনাদের কোনো অভিযোগ থাকলে সমস্যা নেই, আমরা জানতে পারলাম যে আমাদের ভাই এখানে আছে। সুজন মিয়া, সাগর আহমেদ, মোহাম্মদ আইনুল ইসলাম, আব্দুল করিম হাওলাদার, শিপন, মাসুদ পারভেজ বাবুদের মতো হারিয়ে যাওয়া ব্যক্তিদের দ্রুতই ফিরিয়ে দেবার আকুতি জানান তারা। এই লোকদের মানে সম্পর্ক কেন, এটা আমার কাছে ওই সময় প্রশ্ন হয়েছিল। আমাকে ফকিরাপুল থেকে নিয়েছিল এবং নেওয়ার সময় আমার মুখের ভিতরে গামছা দিয়ে এত শক্ত করে বেঁধেছিল, মনে হচ্ছিল যে উপরের চোয়াল আর নিচের চোয়াল আলাদা হয়ে যাচ্ছে। এবং এইরকম একটা কালো টুপিতে আমাকে নিয়েছে, পিছনে প্রথমে গামছা দিয়ে বাঁধে, একটু পরে আরেকটা টিম আসে, টিম এসে তারা হ্যান্ডকাপ পরায় এবং আমাকে যে গাড়িটা গাড়ি তোলার পরে তারা আপনার হলো যৌথ বাহিনী যেটাকে বলে, ওই সময় আমাদের দমন করার জন্য যৌথ বাহিনী নামিয়েছিল। তো তাদেরকে ফোন দিয়ে বলে যে তারেককে পাওয়া যায় নাই, এরপরে র্যাবকে ফোন দিয়ে বলে তারেককে পাওয়া যায় নাই, এরপরে পুলিশকে ফোন দিয়ে বলে গাড়ির ভিতরে তারেককে পাওয়া যায় নাই। তো এই একটা সময় আমার একটা লোকের চেহারা দেখে মনে হলো লোকটাকে বিশ্বাস করা যায়। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি তারেক, আমার বাবার নাম্বার এইটা, বাবাকে একটু বললেন যে আমি এই জায়গায় আছি। সঙ্গে সঙ্গে আমার পুরো সঙ্গে এত জোরে চিপ দিছিল ধরিয়া এবং এত অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল যেটা বলার মতো না। আমার খুব খারাপ লেগেছে যে আমাদের চেয়ে কম বুঝে, আমাদের চেয়ে কম জ্ঞান ধারণ করে, আমাদের চেয়ে কম লেখাপড়া করে, একাডেমিক ক্যারিয়ারে ছোট, এইরকম লোকজন আমাদেরকে এত অকথ্য নির্যাতন করেছে। আমাকে কাফরুলে একটি বিরিয়ানি ঘরতে গরম খাবার খাওয়াইছিল এবং খাওয়ানোর সময় বলেছিল যে তোমার শেষ খাবার খেয়ে নাও, শেষ খাবার খেয়ে নাও। এই অবস্থাতে খাচ্ছি না কেন সেই জন্য আবার মারপিট করেছে, খাচ্ছি না কেন তার জন্য মারপিট করেছে। এবং একটার পরে একটা করে টিম আসছে, জিজ্ঞাসাবাদ করছে, আমার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা এবং জিজ্ঞাসাবাদের মুহূর্তে প্রত্যেকটা টিম অকথ্য নির্যাতন করেছে। আমার পুরা পিছন সাইড, আমার পরিবার জানে, পুরা পিছন সাইড কালো হয়েছিল, এত পরিমাণ আঘাত, এক ধরনের রাবারের স্ট্যাম্প হতে। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।